গল্পের নাম ভালোবাসার মাসুল। গল্পটি লিখেছেন অদিতি ঘোষ। স্কুল থেকে বাড়ি ফিরে উঠোনটা ক্রস করতে করতে কানে এলো পরিচিত কণ্ঠস্বর। চমকে উঠল দেবশ্রী। পাশের বাড়ির ছাদ থেকে আবার একই কথার পুনরাবৃত্তি হলো, ভালো আছো টুপু? চোখ তুলে তাকানোর প্রবৃত্তি হলো না দেবশ্রীর। ঘাড় নিচু করেই উত্তর দিল, হ্যাঁ ভালো আছি। ও পক্ষের গলায় বিষাদের সুর। আমি কেমন আছি জানতে চাইলে না তো? একরাশ বিরক্তি ঝরিয়ে দেবশ্রী বলল, তা নিয়ে আমার কোনো কৌতূহল নেই। তাছাড়া আমি এখন ক্লান্ত, কথা বলতে ভালো লাগছে না। কথাটুকু কোনো রকমে উগরে দিয়েই উঠোন পেরিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল ও। বেশ গরম পড়েছে, ঘামে চ্যাটচ্যাট করছে শরীরটা। গায়ে জল না ঢালা পর্যন্ত শান্তি হচ্ছে না। শাড়ি ছেড়ে একটা নাইটি গলিয়ে নিল। ও বাথরুমে ঢোকার আগেই লেবুর শরবত নিয়ে এসে দাঁড়ালেন তপতি। গ্লাসটা হাতে ধরিয়ে দিতে দিতে বললেন, অনুপমের গলা পেলাম। তোর সঙ্গে কথা বলার জন্যই মনে হয় এই সময় ছাদে দাঁড়িয়েছিল। আমারও সেটাই মনে হলো। যাক, তুই গা ধুয়ে আয়, আমি চিঁড়ের পোলাও করছি। তোর বাবাও অফিস থেকে এসে খাবে। জানিস তো টুপু, তুই স্কুলে চলে যাওয়ার পরই বউ আর ছেলেকে নিয়ে এসেছে অনুপম। আমি উঠোনে তার থেকে জামা কাপড় তুলছিলাম তখন দোতলার ঘরে জানালা দিয়ে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। কাকিমা বলে ডেকেও ছিল। আমি কোনো সাড়া না দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম। মায়ের কথার কোনো উত্তর না দিয়ে বাথরুমে ঢুকে গেল দেবশ্রী। এই সময় কোনো দিন মাথায় জল দেয় না ও, কিন্তু আজ হঠাৎ করে শরীরটা যেন বেশ আনচান করছে। চুলে আটকানো ক্যাচারটা খুলে শাওয়ারের তলায় দাঁড়ালো ও। কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না। বারবার মনে পড়ে যাচ্ছে রূপুর কথা। রূপু যে ওর থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেনি ও। সব কিছুর জন্য দায়ী ওই মানুষটা শুধু অপরাধী নয়, একেবারে নির্লজ্জ। না হলে মায়ের সঙ্গে বা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে? ও যে কথা বলতে চায় না সেটা তো বুঝিয়েই দিয়েছে। এরপরও যদি সেই চেষ্টা করে তাহলে কোনো উত্তরই দেবে না ও। শাওয়ারের তলায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে। অবেলায় যে এতক্ষণ স্নান করা ঠিক নয় তা খেয়াল নেই। বাথরুমের দরজায় টোকা পড়তে শাওয়ারের নবটা বন্ধ করলো ও। বাইরে থেকে মায়ের গলা শোনা গেল, অবেলায় অতক্ষণ ধরে স্নান করলে ঠান্ডা লাগবে যে, এবারে বেরিয়ে আয়। গা মাথা মুছে বাথরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো দেবশ্রী। তপতি টেবিলে খাবার ধরে নিয়ে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন। বললেন, ঠান্ডা হয়ে গেল, খেয়ে নে এবার, আমি চা আনছি। চিঁড়ের পোলাও মুখে দিতেই আবার রূপুর কথা মনে পড়ে গেল। চিঁড়ের পোলাও খেতে ভালোবাসত রূপুও। শুধু চিঁড়ের পোলাও কেন, মা যা খাবার করতো তাই খেতে ভালোবাসত। সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত বক্তৃতাও দিয়ে ফেলত। যমজ হয়ে কতকগুলো ব্যাপারে অমিল ছিল ওদের দুজনের মধ্যে। টুপুর খাওয়া নিয়ে তত মাথা ব্যথা ছিল না, কিন্তু রূপু ছিল রীতিমতো খাদ্যরসিকা। কম কথা বলতো টুপু, আর রূপু সুযোগ পেলেই বকবক করত। মাধ্যমিকের পর থেকে মাত্র কয়েক মিনিটের বড় দিদিকে কিছুটা ভয় পেত রূপু ওর গাম্ভীর্য স্বভাবের জন্য। ওটাই যে কাল হবে ওদের জীবনে সেটা কল্পনাও করেনি দেবশ্রী। হাত ধরাধরি করে বাবার সঙ্গে গিয়ে একই স্কুলে নার্সারিতে ভর্তি হয়েছিল দেবশ্রী আর শুভশ্রী। কিন্তু ক্লাস 8 থেকে দেবশ্রী একা হয়ে গিয়েছিল। শুভশ্রীকে থাকতে হলো ক্লাস 7-এই, কারণ সেবারও টাইফয়েড হয়েছিল। সেটা এত ভয়ানক আকার ধারণ করেছিল যে অ্যানুয়াল এক্সাম দিতে পারেনি শুভশ্রী। হঠাৎ করেই যেন অনেকটা বড় হয়ে গিয়েছিল দেবশ্রী। প্রথম খুব কষ্ট পেত দুজনেই, তারপর আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে গিয়েছিল। রূপু যেবার উচ্চ মাধ্যমিক দেয় সেবারই প্রথম ওদের দেখা হয়েছিল অনুপমের সঙ্গে। টুপুর তখন ফার্স্ট ইয়ারে। অনুপম মুখার্জি সম্পর্কে বিদিশার মামাতো দাদা। দেবশ্রী আর বিদিশাদের বাড়ি একেবারে গায়ে গায়ে। বিদিশা পড়তো রূপুর সঙ্গে, তবে বন্ধুত্ব ছিল টুপু রূপু দুজনের সঙ্গেই। একের অন্যের বাড়িতে অবাধ যাতায়াত ছিল সে সময়। বিদিশাই সঙ্গে করে নিয়ে এসেছিল ওর মামাতো দাদাকে। কর্মসূত্রে ওর মামা দিল্লিতে থাকতেন। 2-3 বছর পর পর বোনের বাড়ি আসতেন। তারপর অবশ্য কলকাতায় চলে এসেছিলেন। তবে খুব ছোটবেলার পর পড়াশোনার কারণে অনুপম আসতো না। বিটেক পড়তে পড়তে এসেছিল সেবার। পুরো 2 দিন ছিল ও পিসির বাড়ি। টল, হ্যান্ডসাম ও মিশুকে স্বভাবের অনুপম মন কেড়ে নিয়েছিল দেবশ্রীর। সহজভাবে মেলামেশা করলো মনের মধ্যে কেমন যেন একটা বিশেষ অনুভূতি হতো ওর। এরপর বছরে একবার করে আসতো অনুপম।
বছর দুয়েক পর দেবশ্রীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল অনুপমের। ফোনে যোগাযোগ থাকতো নিয়মিত, তবে তা একেবারেই গোপনে। কিন্তু মায়ের চোখকে ফাঁকি দিতে পারেনি দেবশ্রী। এরপর চাকরি পাওয়ার কয়েক মাস পর যখন এসেছিল অনুপম, তখন দেবশ্রীর সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তপতী। দেবশ্রী তখন বিএড পড়ছে। বিয়েতে রাজি হয়েছিল অনুপম, পাল্টি ঘর। তাই আপত্তি করেনি অনুপমের মা বাবাও। ভালো পাত্র হাতে পাওয়ায় খুব খুশি হয়েছিলেন দেবশ্রীর বাবা রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বিয়ের কথাবার্তা যত এগোচ্ছিল ততই বিমর্ষ লাগছিল রূপুকে। কারণটা খুঁজে পাচ্ছিল না দেবশ্রী। ঠিক তখনই একদিন আড়াল থেকে রূপু আর বিদিশার আলোচনা শুনে ফেলেছিল ও। বিদিশা বলছিল, বিশ্বাস কর রূপু, আমি কোনোদিন জানতাম না অনুদার সঙ্গে টুপুর সম্পর্কের কথা। ও তোকে চিঠি দিত তো আমার হাত দিয়ে। তোকে নিয়ে দিনের পর দিন কত মজা করতাম। কিন্তু এটা কি করলো অনুদা? তার মানে দুজনের সঙ্গেই একইভাবে মিশেছ? টুপু দেখতে বেশি সুন্দর, ওর রেজাল্ট তোর থেকে ভালো, তাই এখন ও টুপুকে বিয়ে করতে চাইছে। এখন বলছে ও টুপুকেই ভালোবাসত, তোর সঙ্গে সহজভাবে মিশত। এটা কিন্তু অন্যায়। দাঁড়া, আমি অনুপমদার সঙ্গে কথা বলবো। রূপু বলেছিল, খবরদার না, কোনো কথা বলবি না তুই। তুই কিছু বললে টুপুর কাছে ধরা পড়ার ভয়ে অনুপম হয়তো বিয়েটা করতে রাজি হবে না। তাতে লাভ কি হবে? বরং টুপু কষ্ট পাবে। তুই চিন্তা করিস না, আমি নিজেকে ঠিক সামলে নেব। ওদের কথার মধ্যে ঘরে ঢুকে পড়েছিল দেবশ্রী। বলেছিল, তোদের সব কথা শুনেছি আমি। এই বিয়ে আমি করব না, রূপুকেই বিয়ে করতে হবে অনুপমকে। রূপু চেঁচিয়ে উঠেছিল, অসম্ভব, এই বিয়ে আমি করতে পারি না। তুই বিশ্বাস কর টুপু, আমার সঙ্গে অনুপমদা তেমন কোনো সম্পর্ক হয়নি। বিদিশা ভুল বুঝেছে। আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে এসেছিল দেবশ্রী। পরদিন সকাল থেকে আর রূপুকে পাওয়া যায়নি। বেলা 12টা নাগাদ একটা মেসেজ করেছিল রূপু, আমি কিছুদিনের জন্য চলে এসেছি, সময় হলে ফিরে যাব। তুই অনুপমদাকে যেন অবশ্যই বিয়ে করবি, ওর কোনো দোষ নেই। এরপর ফোনে সুইচ অফ করে রেখেছিল ও। পরের দিন থেকে আর পাওয়া যায়নি ফোনে ওকে। সম্ভবত সিম কার্ড বদলে ফেলেছিল ও। বলেছিল ফিরে আসব, কিন্তু আসেনি। এরপর পেরিয়ে গেছে প্রায় 3টে বছর, কিন্তু আজও রূপুর কোনো হদিশ মেলেনি। অনুপম চলে যাওয়ার পর দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু সেই থেকে অনুপমের আগেকার বলা কিছু কথা কাঁটার মতো অহর্নিশ বিঁধে চলেছে দেবশ্রীর মনের মধ্যে। অনুপমের সঙ্গে বিয়েটা নাকচ করেছিল ও পরদিন সকালেই। নিজে ঠকার জন্য যত না কষ্ট হয়েছিল দেবশ্রীর, তার থেকে অনেক বেশি কষ্ট হয় রূপুর কথা ভেবে। বেচারা হয়তো এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি মন থেকে, তবু মুখে বলেছিল অন্য কথা। রূপু হয়তো আজও জানে না যে ওর সঙ্গে অনুপমের বিয়েটা হয়নি। মনটাকে একই ভাবনার থেকে সরাতে স্কুলের ম্যাগাজিনটা হাতে তুলে নিল দেবশ্রী। ছোটদের লেখা কবিতাগুলো পড়ছিল ও। এরই মধ্যে মোবাইলে রিংটোনটা বেজে উঠল। স্ক্রিনে অনন্যার নাম দেখে অবাক হলো। বিএড কমপ্লিট করার পর খুব একটা ফোনে যোগাযোগ নেই কোনো বন্ধুর সঙ্গেই। টিচারি পাওয়ার পর 2-1বার মনে হয় ফোনে কথা হয়েছিল অনন্যার সঙ্গে। তারপর ওর বিয়ে হয়ে গিয়েছিল। দেবশ্রীর দিক থেকে যোগাযোগ রাখার তাগিদ ছিল না। কলটা রিসিভ করে ও বলল, হ্যালো অনন্যা, কি খবর বল। অনন্যা বলল, এখন তোকে আমি একটা সাংঘাতিক খবর দেব, কিন্তু তার আগে তুই একটা কথার উত্তর দে। তোরা কি শুভশ্রীর কোনো খোঁজ পেয়েছিলি? হতাশ গলায় দেবশ্রী বলল, না রে, নিরুদ্দেশ কলমে পর্যন্ত কতবার দিয়েছি, কিন্তু কোনো হদিশ পাইনি আজও। তুই কি খবর দেব বলছিলি বল। আমি একটু আগে শুভশ্রীকে দেখেছি। উত্তেজনায় কেঁপে উঠল দেবশ্রীর গলা। কি বলছিস তুই? কোথায় দেখেছিস? শোন, আমার পিসতুতো ননদের বিয়ে উপলক্ষে আমি বেহালায় এসেছি। ওদের বাড়ির ঠিক সামনাসামনি একটা বাড়ির গেট থেকে আমি ওকে বের হতে দেখেছি। ওর সঙ্গে একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে ছিল। সম্ভবত বাচ্চাটাকে নিয়ে পার্কে যাচ্ছিল। আমি খোঁজ নিয়ে জানলাম ও নাকি ওই বাচ্চাটার গভর্নেস। প্রায় 2-3 বছর ধরে আছে। আমি শিওর যে ওই তোর বোন শুভশ্রী। আমি ডাকতে গিয়েও নিজেকে কন্ট্রোল করেছি। ও স্বেচ্ছায় লুকিয়ে আছে, ধরা পড়ে গেলে পালাতে পারে। এই কথাটা মাথার মধ্যে এসে গিয়েছিল। তোরা বরং কিছু না জানিয়ে এসে খোঁজ করিস। প্লিজ তুই ঠিকানাটা বল, আমি কালই বাবাকে নিয়ে যাব। অনন্যা ঠিকানাটা বলতে তাড়াতাড়ি লিখে নিল দেবশ্রী।
মনে হচ্ছে ছুটে গিয়ে মাকে খবরটা দিয়ে আসতে, রূপুকে ফিরে পাওয়ার যে আশা মনের মধ্যে জেগেছে তা মায়ের সঙ্গে শেয়ার করতে। কিন্তু সেটা করতে পারল না। জোর করে নিজের ইচ্ছার রাশটাকে টেনে ধরল। যদি খবরটা ঠিক না হয় তাহলে আবার নতুন করে কষ্ট পাবে মা। এখন বাবা অফিস থেকে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাবাকে কথাটা জানিয়ে একটু হালকা করতে পারবে বুকটা। প্রতিদিনের মতো বাবাকে চা ও খাবার দিয়ে মা টিভির সামনে বসলো। বাবার খাওয়া হওয়া পর্যন্ত অপেক্ষায় রইল দেবশ্রী। বাবা চায়ের কাপ টেবিলে নামিয়ে রাখতেই সুযোগ বুঝে বাবার পাশে এসে দাঁড়ালো। ওর দিকে তাকিয়ে রঞ্জন বললেন, কিরে টুপু, কিছু বলবি? হ্যাঁ বাবা, একটা সাংঘাতিক খবর দিল আমার এক বন্ধু। ও নাকি রূপুকে দেখেছে। রঞ্জন সোজা হয়ে বসলেন। কি বলছিস তুই? কোথায় দেখেছে? আমি ঠিকানা লিখে নিয়েছি বাবা, কাল বেরোবো দুজনে। মাকে না জানিয়ে কিভাবে বের হব সেটাই ভাবছি। রঞ্জন বলল, তুই স্কুলে যাওয়ার নাম করে বের হবি, আমি অফিস না গিয়ে স্টেশনে তোর জন্য অপেক্ষা করব। তারপর একসঙ্গে যাব দুজনে। কিন্তু একটা সমস্যা রয়েছে, কাল আবার শনিবার। তোর তো আগে ছুটি হবে। দেরি হলে তোর মা যে অস্থির হয়ে ফোন করবে। আমি না হয় কাল বেরোনোর সময় বলবো যে আজ স্কুল ছুটির পর মিটিং আছে, ফিরতে দেরি হবে। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধির কথা ভেবেছিস। আমি শুধু ভাবছি বাবা, ঠাকুরের কৃপায় ওই যেন রূপু হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে রঞ্জন বললেন, দেখা যাক কি আছে আমাদের কপালে। নির্দিষ্ট ঠিকানায় যখন পৌঁছালো রঞ্জন আর দেবশ্রী, তখন 12:10 বেজে গেছে। কলিং বেলের শব্দে দরজা খুলল একজন বছর 40-এর মহিলা। অপরিচিত দুজন মানুষকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে মহিলা বলল, কার সঙ্গে দেখা করতে এসেছেন আপনারা? দেবশ্রী বলল, মিস্টার মিত্র বা ওনার স্ত্রী যে কেউ থাকলেই হবে। মহিলা বলল, স্যার ম্যাডাম কেউ বাড়িতে নেই। দুজনেই কি অফিসে গেছেন? না, আজ শনিবার, দুজনেরই ছুটি, তবে কোনো দরকারে একটু বেরিয়েছেন। দেবশ্রী বলল, আর কেউ নেই বাড়িতে? হ্যাঁ, তুতায়ের দিদিমণি আছে। আসলে আমরা অনেক দূর থেকে আসছি, তাকে যদি একটু ডাকেন তাহলে খুব ভালো হয়। আপনারা দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। 2 মিনিট পরেই সামনে এসে যে দাঁড়ালো সে আর কেউ নয়, স্বয়ং শুভশ্রী ওরফে রূপু। ভূত দেখার মতো চমকে উঠল ও। দেবশ্রী এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে। কান্না জড়ানো গলায় বলল, এইভাবে কেউ নিজের মানুষদের কষ্ট দেয় রূপু? রূপু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর কাঁপা স্বরে বলল, তুই অনুপম দাকে বিয়ে করিসনি টুপু? তুই ভাবলি কি করে রূপু, অনুপমের মতো একটা জানোয়ারকে আমি বিয়ে করব? যাক, আর কোনো কথা নয় এখানে, আজই আমাদের সঙ্গে ফিরে যেতে হবে তোকে। টুপু বলল, স্যার ম্যাডাম না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তোদের, তোরা বাড়িতে এসে বস। ড্রয়িং রুমের সোফায় এসে বসলো দেবশ্রী ও রঞ্জন। একটা 5-6 বছরের মেয়ে এসে দাঁড়ালো সামনে। ম্যাম, তোমাদের দেখে কাঁদছিল কেন? তোমরা ম্যামের কে হও? দেবশ্রী বলল, তোমার ম্যাম আমার সিস্টার, অনেক দিন পর দেখা হলো তো তাই কাঁদছিল। বাইরে গাড়ির শব্দ হলো তখনই। রূপু বলল, ওই তো স্যাররা এলেন, কিন্তু আমি হুট করে কাজটা ছেড়ে যাব কি করে সেটাই ভাবছি। দেবশ্রী বলল, এতে ভাবার কিছু নেই। যেমন হুট করে নিরুদ্দেশ হয়েছিলি, হুট করে এখানে কাজে লেগেছিলি, সেভাবেই হঠাৎ চলে যেতে হবে তোকে। আমরা আর কোনো অজুহাত শুনবো না তোর। শুভশ্রীর পুরো পরিচয় পেয়ে আর ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল জেনে আশ্চর্য হলেন মিত্র দম্পতি। আটকানোর চেষ্টা করা বৃথা বুঝে কিছুই বললেন না। যে হুইলার নিয়ে ভোরবেলা বাড়ি ছেড়েছিল রূপু, সেটা নিয়েই বেরিয়ে এলো মিত্র বাড়ি থেকে। ওরা বাড়ি ছাড়ার আগে মিস্টার মিত্র বললেন, আপনাদের বাড়ি হুগলিতে বললেন তো? রঞ্জন বললেন, হ্যাঁ। মিস্টার মিত্র বললেন, এতদিন আমার মেয়েকে শুভশ্রী খুব যত্নের সঙ্গে পড়াশোনা করিয়েছে, ও সব দিকে ঠিকঠাক খেয়াল রেখেছে, সেই জন্য আমরা কৃতজ্ঞ। ওকে এভাবে ছাড়তে খারাপ লাগছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, আজ আমার গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। শুভশ্রী, যদি কখনো তুতাইকে দেখতে মন চায় চলে এসো। রূপু বলল, নিশ্চয়ই আসবো। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মাকে ফোন করে সব কথা জানিয়ে দিয়েছিল দেবশ্রী। রূপু বলল, ওর বাড়ি থেকে বেরোনোর পরের মুহূর্ত থেকে সব কথা। প্রথমে ইউনিভার্সিটির এক বন্ধুর বাড়িতে ছিল 5 দিন, তারপর খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এসেছিল মিত্র বাড়িতে। মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়ে সংসার ছাড়ার মতো বড় সিদ্ধান্ত কি করে নিয়েছিল রূপু, সেই কথা ভেবে আজ সত্যি ভীষণ অনুশোচনা হচ্ছে ওর।
আর কেউ না জানুক, রূপু নিজে জানে অনুপম কতটা ঘনিষ্ঠ হয়েছিল ওর সঙ্গে। ভালোবাসার বুলি কপচেই ক্ষান্ত হয়নি, শরীরের উপরও ওর হাতের ও ঠোঁটের ছোঁয়া পড়েছে বারবার। তারপরও বলেছে ওর সঙ্গে নাকি সহজভাবে মিশেছিল সে। এই নিয়ে যত ভেবেছে ততই কষ্ট পেয়েছে। ওই রকম একটা প্রতারকের জন্য নিজের ভালোবাসার মানুষগুলোকে কত কষ্ট দিয়েছে ভেবে নিজের উপরেই খুব রাগ হচ্ছে আজ। তবে শেষমেশ যে বাড়ি ফিরতে পারছে সেটাই অনেক। ঘণ্টা দেড়েক পর বাড়ি পৌঁছালো ওরা। দীর্ঘ 3 বছর পর মেয়েকে ফিরে পেয়ে চোখের জল বাঁধ মানছে না তপতির। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট সংসারে আজ আবার বইছে খুশির হাওয়া। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।